আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে মুভিটা নিয়ে আলোচনা করব সেটা এক অসাধারণ সায়েন্স ফিকশন মুভি। আজকের এই মুভিটাতে দেখানো হয়েছে যদি ভবিষ্যতে পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে ওঠে তাহলে সমগ্র মহাকাশ থেকে মানুষের বসবাসযোগ্য অন্য আরেকটি গ্রহ খুঁজে বের করতে হবে, যেন সেই নতুন গ্রহের মধ্যে মানুষ জাতি নতুন করে তাদের জীবন শুরু করতে পারে। এমনই একটি ফিউচারিস্টিক মুভি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যাক। আমি রোহান আর আপনারা দেখছেন এসকে এক্সপ্লেইনস। তো গল্পটা শুরু হয় ভবিষ্যতের পৃথিবী থেকে। সেখানে দেখানো হয় পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, প্রতিদিন ধূলিঝড় হয় আর বৃষ্টি হওয়া একবারেই কমে গেছে। এর ফলে সেখানে ভুট্টা ছাড়া আর কিছুই চাষ করা যাচ্ছে না। কিন্তু এভাবে চলতে গেলে আর কিছুদিন পরে হয়তো সেটাও চাষ করা যাবে না। আর মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান অক্সিজেন, যেটার মাত্রাও ধীরে ধীরে কমেই চলছে। আমরা দেখি কুপার নামক একজন প্রাক্তন নাসা পাইলটকে, যে এখন তার চাকরি ছেড়ে দিয়ে কৃষিকাজ করছে। নাসা হলো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা। এদের কাজ হলো মহাকাশ অনুসন্ধান করা, রকেট ও স্যাটেলাইট উৎক্ষেপণ আর বৈজ্ঞানিক গবেষণা করা। সেখানে দেখানো হয় কুপার তার দুই সন্তান টম আর মর্ফের সাথে থাকে আর তার স্ত্রী মারা গিয়েছে। তাদের সাথে তার স্ত্রীর বাবা অর্থাৎ কুপারের শ্বশুরও থাকতো। কুপারের দুই সন্তানের মধ্যে মার্ভ ছিল কুপারের মতো মেধাবী, আর অন্যদিকে টমের পড়াশোনা করতে এত ভালো লাগতো না। একদিন টম আর মার্ভের স্কুল থেকে কুপারকে ডেকে পাঠায়। কুপার সেখানে গেলে জানতে পারে যে তার মেয়ে মার্ভ খুবই ভালো রেজাল্ট করেছে, কিন্তু তার ছেলে টমের অবস্থা বেশি একটা ভালো না। টমের স্কুল টিচার কুপারকে বলে টমের হয়তো আর স্কুল থেকে কলেজে ওঠা হবে না, কারণ এখন গভর্নমেন্ট নিয়ম করেছে যে যারাই একমাত্র ভালো রেজাল্ট করবে তাদেরই স্কুল থেকে কলেজে ওঠানো হবে, কারণ এখন গভর্নমেন্টের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। বর্তমানের এই দুর্ভিক্ষ সামাল দিতে গভর্নমেন্ট এখন হিমশিম খাচ্ছে। তাই টমের উচিত এখন ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে আপনার মতো কৃষিকাজ করা, কারণ বর্তমানে পৃথিবীর যে অবস্থা একজন ইঞ্জিনিয়ারের থেকে একজন কৃষকের দরকার সব থেকে বেশি। এ সকল কথা শুনে কুপারের খুবই মন খারাপ হয়। সে টম আর মার্ককে নিয়ে বেসবল খেলা দেখতে যায়, কিন্তু খেলার মাঝেই সেখানে ধূলিঝড় শুরু হয়ে যায়। এর কারণে খেলাটি সেখানেই বন্ধ হয়ে যায়। কুপার টম আর মার্ককে নিয়ে তাদের গাড়িতে করে তাদের বাসায় ফিরছিল, কিন্তু ধূলিঝড়ের মাত্রা এতটাই তীব্র ছিল যে তাদের নাকে মাস্ক আর চোখে সেফটি গগলস পরা লেগেছিল। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের বাসায় পৌঁছে গেল। যখন কুপার আর মর্ভ ঘরে ফেরে তখন তারা লক্ষ্য করে যে ঘরের মেঝেতে ধুলো একেবারে সোজা লাইনের মতো বসে আছে। এটা স্বাভাবিকভাবে হয় না, কারণ ধুলো সবসময় এলোমেলোভাবে জমে থাকে, কিন্তু এখানে ধুলার লাইনগুলো স্পষ্ট একটা প্যাটার্ন তৈরি করেছিল। মর্ভ যেহেতু বয়সে ছোট ছিল তাই সে প্রথমে ভেবেছিল যে এটা হয়তো কোনো ভূতের কাজ। কুপার এই বিষয়টাকে হালকাভাবে নেয় না। সে কিছুক্ষণ ধরে সেই ধুলোর লাইনগুলোকে ভালোভাবে দেখছিল। কিছুক্ষণ দেখার পরে সে বুঝতে পারে এগুলো আসলে মাধ্যাকর্ষণ শক্তির কারণে ধুলাগুলো নিচে জমেছে, কিন্তু যেই জায়গায় ধুলাগুলো পড়েছিল সেখানে সব জায়গায় মাধ্যাকর্ষণ শক্তি সমানভাবে ছিল না। এই কারণে কিছু কিছু জায়গায় লম্বা ফাঁকা স্থান হয়ে গেছিল। মাধ্যাকর্ষণ শক্তি এমন এক ধরনের শক্তি যার কারণে একটি বস্তু আরেকটি বস্তু দ্বারা আকর্ষিত হয়। সহজভাবে বলতে গেলে কোনো জিনিস ছেড়ে দিলে তা উপরে না যেয়ে নিচে পড়ে। কুপার এই ধূলিকণার মধ্য থেকে এক ধরনের বাইনারি কোড আবিষ্কার করে। বাইনারি কোড হলো এমন এক ধরনের কোড যেটা 0 এবং 1 এর মাধ্যমে প্রকাশ করা হয়। এটি এক ধরনের মেশিন ল্যাঙ্গুয়েজ। কুপার এই মেশিন রিডেবল কোডকে হিউম্যান রিডেবল কোডে রূপান্তর করার পরে সেখান থেকে এক ধরনের ঠিকানা পায়। কুপার এই ঠিকানা বের করার জন্য তার গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। রাস্তায় সে বুঝতে পারে তার গাড়িতে মর্ফও আছে, সুতরাং সে আর মর্ফ সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। কুপার আর মর্ফ সেই এলাকায় পৌঁছানোর পরে দেখতে পায় সেই এলাকাটি রেস্ট্রিক্টেড। পুরো এলাকাটি কাঁটাতার দিয়ে ঘেরাও করা। কুপার সেই কাঁটাতারগুলো ভেদ করে ঢুকতে গেলে সেখানে একদল লোক আসে। তারা তাদের দিকে বন্দুক তাক করে।
আর তাদেরকে সেখান থেকে গুম করে উঠিয়ে নিয়ে যায়। একটু পরে কুপারের জ্ঞান ফিরলে সে বুঝতে পারে যে তাকে একটি রুমে বন্দি অবস্থায় রাখা হয়েছে। তার পাশে তার মেয়ে মর্ফ নেই, শুধুমাত্র আছে একটি এআই রোবট। এআই রোবট কোনো সাধারণ রোবট নয়, এটির মধ্যে এমনভাবে প্রোগ্রাম করা আছে যেন এটি নিজেই পরিবেশ বুঝতে পারে আর সঠিক সময়ে নিজেই যেন সিদ্ধান্ত নিতে পারে। তো কুপার অনেকক্ষণ ডাকাডাকি করে, এর ফলে সেখানে একজন আসে আর কুপারকে আশ্বস্ত করে যে তার মেয়ে মর্ফ সম্পূর্ণভাবে ঠিক অবস্থায় আছে। কুপার এবং মর্ফকে ডক্টর ব্রান নামক একজনের কাছে নিয়ে যাওয়া হয়। ডক্টর ব্রানকে দেখা মাত্রই কুপার তাকে চিনে ফেলে, কারণ একসময় কুপার এবং ডক্টর ব্রান একসাথেই সেই নাসাতে চাকরি করত। কুপার ডক্টর ব্রানকে প্রশ্ন করে, আমরা যেখানে বর্তমানে আছি সেই জায়গাটির নাম কি? তখন ডক্টর ব্রান বলে, এই জায়গাটির নাম হলো নাসা। কুপার তখন কিছুটা অবাক হয়ে যায়, কারণ নাসার মতো বড় বড় প্রতিষ্ঠানগুলা বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ এ সকল প্রতিষ্ঠানগুলাই সরকারের খাত থেকে বিপুল অর্থ চলে যায়। ডক্টর ব্রান তখন বলে, আসলে সকলের কাছে নাসা বন্ধ হয়ে গেলেও নাসা এখনো আন্ডারগ্রাউন্ড ভাবে চালু রয়েছে। ডক্টর ব্রান কুপারকে বলেন, এখন পৃথিবীর যা অবস্থা তার কয়েক বছরের মধ্যে এই পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাবে। এজন্য বর্তমানে আমাদের এই নাসার পরিকল্পনা হলো এই পৃথিবীর মতোই বসবাসের যোগ্য অন্য একটি গ্রহ খুঁজে বের করা আর সেখানে এই পৃথিবীর মানুষদের স্থানান্তর করা, যেন সেই গ্রহগুলোতে আবার নতুন করে জনবসতি গড়ে তোলা যায়। এরপর কুপার এবং ডক্টর ব্রান সহ আরো কিছু নাসা সায়েন্টিস্টরা মিলে একটি মিটিংয়ে বসেন। সেখানে বলা হয় পৃথিবীর বাহিরে যে গ্রহগুলোতে মানুষের বসবাসের যোগ্য সেই গ্রহগুলো পৃথিবী থেকে অনেক অনেক আলোকবর্ষ দূরে অবস্থিত, যেখানে পৌঁছাতে লক্ষ লক্ষ বছর লেগে যাবে। তখন কুপার বলে, আচ্ছা তাহলে আমাদের হাতে কি অন্য কোনো উপায় নেই পৃথিবীর মানুষদের ওই সকল গ্রহে স্থানান্তর করা? তখন সেখানে উপস্থিত রুমিলি নামক এক সায়েন্টিস্ট বলেন, শনির পাশে এক ওয়ার্ম হোল দেখা গিয়েছে, যেটার মাধ্যমে আমরা ওই সকল গ্রহতে খুবই তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। এখানে ওয়ার্মহোল হলো মহাকাশের এক ধরনের শর্টকাট রাস্তা। ওয়ার্মহোল দিয়ে ভ্রমণ করলে আলোর গতির থেকেও এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পৌঁছানো যায়। ফর এক্সাম্পল, ধরুন আমাদের কাছে একটি কাগজ আছে আর কাগজটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমাদের অতিক্রম করতে হবে, তখন আমাদের পুরো কাগজের দূরত্বটাই পারাপার করতে হবে। কিন্তু যদি কাগজটি ভাঁজ করে দেওয়া হয় এরপরে কাগজটি অতিক্রম করা হয়, তাহলে খুবই শর্টকাটে কাগজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো যায়। মূলত এটিই হলো ওয়ার্মহোলের কনসেপ্ট। তো ডক্টর ব্রান বলেন, আজ থেকে 10 বছর আগে 13 জন বিজ্ঞানীকে এই ওয়ার্মহোলের সাহায্যে অন্য গ্যালাক্সিতে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের সাথেই একটি করে এআই রোবট ছিল। তাদের কাজ ছিল ভিন্ন ভিন্ন গ্রহতে যাওয়া আর যেই গ্রহটি মানুষের বসবাসের উপযোগী সেই গ্রহ থেকে সিগন্যাল পাঠানো। কিন্তু এখনো পর্যন্ত মাত্র 3টি গ্রহ থেকেই সিগন্যাল পাওয়া গেছে। তাই এখন আমাদের মিশন হলো সেই 3টি গ্রহতে যাওয়া আর 3টি গ্রহের মধ্যে যেই গ্রহটি সব থেকে বসবাসের উপযোগী সেই গ্রহতে পৃথিবীর মানুষদের স্থানান্তর করা। তখন কুপার বলে, আচ্ছা পৃথিবীর এত মানুষকে আমরা কিভাবে ওই সকল গ্রহতে স্থানান্তর করব? তখন ডক্টর ব্রান কুপারকে তার 2টি প্ল্যান সম্পর্কে বলেন। প্ল্যান এ হলো, বর্তমানে আমরা যে নাসা সেন্টারটিতে অবস্থান করছি এটা পুরোটাই একটা মহাকাশ যান। তো আমরা এই মহাকাশ যানের মাধ্যমে পৃথিবীর অনেক মানুষকে পৃথিবী থেকে অন্য গ্রহে স্থানান্তর করতে পারবো। কিন্তু এই মহাকাশ যানটি অনেক ভারী, এই কারণে আমাকে মাধ্যাকর্ষণ শক্তির একটি সূত্র সলভ করতে হবে। তাহলে আমি এই মহাকাশ যানটিকে সহজেই অন্য গ্রহে নিয়ে যেতে পারবো। আর যদি সেই সূত্র সলভ করতে না পারি তাহলে আমার কাছে আছে প্ল্যান বি। আমাদের ল্যাবে 5000 মানুষের ডিম্বাণু রয়েছে, আমরা সেই ডিম্বাণু সেই সকল গ্রহতে নিয়ে যাব আর এর মাধ্যমে পরবর্তীতে বংশবিস্তার করে আবার নতুন জনবসতি গড়ে উঠবে। এই সকল কথা শুনে কুপার এই মিশনে পাইলট হিসাবে যাওয়ার জন্য রাজি হয়ে যান। কিন্তু কুপারের মেয়ে মর্ফ এই বিষয়ের সাথে একদমই একমত ছিল না। তার বাবা যেখানে যেতে চাচ্ছে সেখান থেকে কবে ফিরে আসবে সেটা কেউই জানে না। এ কারণেই মর্ফ একদমই চাচ্ছিল না তার বাবা সেখানে যাক।
কুপার মর্ককে বোঝায় কুপার যখন ফিরে আসবে তখন কুপারের বয়স আর মর্কের বয়স একই হবে। এর কারণ আমরা সবাই জানি, মহাকাশের সময়কাল পৃথিবীর সময়কালের থেকে অনেক ধীর। মার্ককে সবকিছু বোঝানোর পরেও মার্ক কোনো কিছুই বুঝছিল না, কারণ তার বাবা পৃথিবী থেকে লক্ষ কোটি গুণ দূরে চলে যাবে। কুপার স্পেসশিপে ওঠার আগে মার্ককে একটা হ্যান্ড ওয়াচ গিফট করে যান। কুপার সহ আরো 4 জন মেম্বারের একটা টিম গঠিত হয়। তারা স্পেসশিপের মাধ্যমে পৃথিবী থেকে তাদের উদ্দেশ্যে রওনা দেন। ইন্ডিউরেন্স নামক এই মহাকাশযানটির মাধ্যমে বেশ কিছুদিন ট্রাভেল করার পরে তারা শনি গ্রহের কাছে চলে যান, আর সেখানে সেই ওয়ার্ম হোলটা দেখতে পান। সেই ওয়ার্ম হোলের সাহায্যে তারা মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে অন্য একটি গ্যালাক্সিতে প্রবেশ করেন। যেই 3টি গ্রহ থেকে সিগন্যাল আসছিল তাদের কাছে, তার মধ্যে থেকে মিলাস গ্রহ ছিল সব থেকে কাছে। তারা ঠিক করেন সর্বপ্রথম মিলাস গ্রহে যাবে, কিন্তু এই গ্রহের সমস্যা হলো এই গ্রহের সময়কাল পৃথিবীর সময়কাল থেকে অনেক ধীরে। এই গ্রহটি ব্ল্যাক হোল থেকে অনেক কাছে, এই কারণে এখানে মাধ্যাকর্ষণ শক্তিও অনেক বেশি, আর মাধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি থাকার কারণে এই সময়কাল অনেক ধীর। ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের এমন এক জায়গা যেখানে মহাকর্ষ এতটাই শক্তিশালী যে কোনো কিছুই, এমনকি আলো সেখান থেকে বের হতে পারে না। তো এই ধীরগতি সময়কালের অধিকারী মিলাস গ্রহটির 1 ঘন্টা পৃথিবীর 7 ঘন্টার সমান। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেন তাদের 4 জনের মধ্যে রোমিলি নামক একজন সেই স্পেসশিপটাতে থেকে যাবে, আর বাকি 3 জন একটা ছোট্ট রকেটে করে সেই মিলাস গ্রহে পৌঁছে যাবে। তারা মিলাস গ্রহে পৌঁছানোর পরে দেখতে পায় গ্রহটি পুরোটাই 2 ফুট উচ্চতার পানি দিয়ে ভরে আছে, যার ফলে সেখানে প্রাণীর বসবাস একদমই সম্ভব নয়। এই গ্রহ থেকে মূলত যে সিগন্যাল পাঠিয়েছিল তার নাম ছিল ডক্টর মিলার। তারা সেই গ্রহতে পৌঁছানোর পরে সেখানে ডক্টর মিলারের মহাকাশযানের কিছু অংশ এবং তার সাথে যে এআই রোবটটি ছিল সেই এআই রোবটটির কিছু ভাঙ্গা অংশ সেখানে পান। এমিলি খেয়াল করে দূর থেকে একটা বড় ঢেউ আসছে, যেটা বিশাল পাহাড়ের সমান। এমিলি হলো তাদের 4 জন সদস্যর মধ্যে একজন, আর সে ছিল ডক্টর ব্রানের মেয়ে। তারা আর এক মুহূর্ত অপেক্ষা না করে তাদের স্পেসশিপটিতে চলে যান, কিন্তু ঢেউটি এতটাই দ্রুত আসছিল যে তাদের এক সঙ্গী আর সেই রকেটে যেতে পারেন না। তিনি সেখানেই জলের সাথে তলিয়ে মারা যান। এমিলি আর কুপার তাদের সেই সঙ্গীর জন্য অনেকটাই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েন। কুপার বলেন, এই গ্রহটি তো মানুষের বসবাসের উপযোগী না, তাহলে ডক্টর মিলার আমাদের কেন সিগন্যাল পাঠালেন? এমিলিয়া বলেন, আসলে এই গ্রহের সময় পৃথিবীর থেকে অনেক ধীরে হওয়ায় ডক্টর মিলার আমাদের কাছে অনেক আগে সিগন্যাল পাঠালেও আমরা সেই সিগন্যালটি বহু বছর পরে পেয়েছি। তারা আর অপেক্ষা না করে খুব দ্রুতই তাদের রকেট থেকে জল বের করে তাদের সেই ইন্ডিউরেন্স নামক স্পেসশিপটার কাছে ফিরে যান। সেখানে ফিরে যাওয়ার পরে দেখতে পান তাদের সেই সঙ্গী রোমিলি, যাকে তারা ইন্ডিউরেন্স নামক সেই স্পেসশিপটাতে রেখে এসেছিল, তার বয়স এখন খুবই বেড়ে গেছে। তারা সেই মিলাস গ্রহে 3 ঘন্টার মতো অতিবাহিত করেছিল, যেটা পৃথিবী সময়কাল অনুযায়ী 23 বছরের সমান। এই 23 বছরে পৃথিবী থেকে অনেক মেসেজ এসেছে তাদের স্পেসশিপে, যেগুলোর কোনো কিছুই কুপার পায়নি। কুপার অনেকটাই ভেঙে পড়েন, কারণ তার জীবন থেকে অনেকটা সময়ই চলে গেছে। এতদিনে হয়তো তার মেয়েও অনেক বড় হয়ে গেছে। কুপার সেই জমে থাকা মেসেজগুলো পড়তে শুরু করেন, আর সেই মেসেজগুলো দেখে সে অনেকটাই ইমোশনাল হয়ে যায়। সে দেখে তার ছেলে অনেকটাই বড় হয়ে গেছে, আর সে বিয়েও করে ফেলেছে, আর তার একটি বাচ্চাও আছে। এই 23 বছরে তার মেয়ে তার কাছে মাত্র একটি মেসেজই পাঠিয়েছে। মার্ক যেহেতু কুপারের উপর অনেক অভিমান করেছিল, এই জন্য কুপারকে ঠিক মতো মেসেজ দেয়নি, বাট যেই একবার মেসেজ দিয়েছিল সেটা ছিল মার্ফের জন্মদিন, যেদিন মার্ফের বয়স আর কুপারের বয়স একই হয়ে গেছিল। মার্ফ সেই মেসেজে অভিমান করে বলে, বাবা তুমি তো বলেছিলে আমার বয়স আর তোমার বয়স যখন একই হবে তখন তুমি পৃথিবীতে ফিরে আসবে, কিন্তু এখনো তোমার কোনো সাড়া নেই। এই সকল মেসেজ ছিল কুপারের জন্য খুবই কষ্টদায়ক। কুপার আরও জানতে পারেন যে তার মেয়ে যেহেতু অনেক মেধাবী ছিল, সেও নাসাতে কাজ পেয়েছে। সে সেখানে ডক্টর ব্রানের সাথেই কাজ করে। তো এমিলি, কুপার আর রোমেলি মিলে এখন ঠিক করেন যে বাকি 2টি গ্রহের মধ্যে তারা কোন গ্রহে এখন যাবে। বাকি যেই 2টা গ্রহ ছিল সেটার মধ্যে একটি ছিল ডক্টর ম্যানের গ্রহ, আরেকটি ছিল ডক্টর অ্যাডম্যানের গ্রহ। 2টি গ্রহের মধ্যে ডক্টর ম্যানের গ্রহটা ছিল তুলনামূলক কাছে।
তাই তারা সবাই ডক্টর ম্যানের গ্রহটিতে যাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে। মুভির সিন চেঞ্জ হলে দেখা যায় মহাকাশের তুলনায় পৃথিবীতে অনেক সময় পার হয়ে গেছে। পৃথিবীর অবস্থা এখন তুলনামূলক আগের থেকে আরো ভয়াবহ, অক্সিজেনের মাত্রা কমে গেছে আরো। সেই সাথে দেখা যায় ইমিলির বাবা ডক্টর ব্রানের বয়স অনেক বেড়ে গেছে, সে এখন হসপিটালে অ্যাডমিট, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সে মারা যাবে। ডক্টর ব্রানের মৃত্যুর পূর্বে তার পাশে ছিল কুপারের মেয়ে মার্ভ। সে মার্ভকে বলেন, কুপারকে আমি একটি মিথ্যা কথা বলেছিলাম, আমাদের কাছে কখনোই প্ল্যান এ ছিল না, পৃথিবীর এত মানুষকে কখনোই অন্য গ্রহে নিয়ে যাওয়া সম্ভব না, এজন্য আমাদের কাছে একটি মাত্র প্ল্যানই আছে, সেটা হলো সেই 5000 ডিম্বাণু নতুন গ্রহে নিয়ে যাওয়া। ডক্টর ব্রানও আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন, কিন্তু মার্ভ ডক্টর ব্রানের কথা শুনে অনেকটাই অবাক হন। সে ডক্টর ব্রানের মেসেজটি কুপারদের স্পেসশিপে পাঠান, কিন্তু যতক্ষণে সেই মেসেজটি পাঠিয়েছিল ততক্ষণে কুপার এবং তার সহকর্মীরা নতুন গ্রহটির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। ডক্টর ম্যানের গ্রহে যে তারা তার স্পেসশিপটা খুঁজে পান, আর সেখানে যেয়ে দেখতে পান ডক্টর ম্যান একটি স্লিপিং চেম্বারে ঘুমিয়ে আছে। সেখান থেকে কুপার তাকে জাগিয়ে তোলে। বহুদিন পরে পৃথিবীর মানুষকে দেখে ডক্টর ম্যান কিছুটা আবেগপ্রবণ হয়ে ওঠেন। অন্যদিকে কুপারদের সাথে থাকা এআই রোবটটির কাছে মার্ভের পাঠানো মেসেজ চলে আসে। সেই মেসেজটি দেখে সেখানে সবাই অবাক হয়ে যায়, কারণ তারা সকলেই জানতো প্ল্যান এ আছে। এমনকি ডক্টর ব্রান ইমিলির কাছেও এই ব্যাপারটি লুকিয়ে যায়। পৃথিবীর মানুষকে যেহেতু নতুন গ্রহে আনা সম্ভব নয়, তাই কুপার এই মিশন থেকে লিভ নিতে চায়, কারণ তার মেইন উদ্দেশ্যই ছিল তার পরিবারকে নতুন একটি গ্রহে স্থানান্তর করবে। পৃথিবীতে ফেরার আগে কুপার ডক্টর ম্যানকে বলেন, এই গ্রহটি যেহেতু মানুষের বসবাসের উপযোগী, তাই আপনি এই গ্রহের যেই জায়গাগুলো পরীক্ষা করেছেন আমি সেই জায়গাগুলো একটু দেখতে চাই। ডক্টর ম্যানের সাথে কুপার সেই জায়গাগুলো দেখতে গেলে ডক্টর ম্যান কুপারকে ধাক্কা মেরে একটি খাদের মধ্যে ফেলে দেয়। আসলে এই গ্রহটি মানুষের বসবাসের উপযোগী না। ডক্টর ম্যান চাচ্ছিল এই গ্রহ থেকে যখন সিগন্যাল পেয়ে পৃথিবী থেকে মানুষ আসবে তখন তাদের সাথে আবার পৃথিবীতে ফিরে যাবে। আসলে ডক্টর ম্যান নিজেকে বাঁচানোর জন্যই পৃথিবীতে ভুল সিগন্যাল পাঠিয়েছিল। তো ডক্টর ম্যান তার স্পেসশিপের সাহায্যে সেই ইন্ডুরেন্স নামক স্পেসশিপে আসে। সেখানে নিজের স্পেসশিপটি সংযুক্ত করার সময় সে একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। এর কারণে সেখানে তার স্পেসশিপটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সেই সাথে কুপারদের ইন্ডিউরেন্স নামক স্পেসশিপটিরই অনেক ক্ষতি হয়। অন্যদিকে কুপার সেই খাদ থেকে উঠে অনেক কষ্টে তাদের সেই ছোট্ট রকেটটিতে ফিরে যায়, আর এমিলির সাথে তাদের সেই ইন্ডিউরেন্স নামক স্পেসশিপে ফিরে আসে। তারা সেখানে এসে দেখতে পায় তাদের স্পেসশিপটির অবস্থা খুবই খারাপ। এটা নিয়ে এখন আর যাতায়াত করার মতো অবস্থা নেই। এজন্য তারা ঠিক করে এখন আর তারা পৃথিবীতে না যেয়ে ডক্টর অ্যাডম্যানের গ্রহটিতে যাবে। যেহেতু তাদের স্পেসশিপটির অনেক ক্ষতি হয়ে গেছিল, এই কারণে তারা মধ্যাকর্ষণ শক্তির ব্যবহার করে সেই গ্রহটিতে যাবে। আর যাওয়ার সময় তাদের সাথে থাকা এআই রোবটটিকে সেই ব্ল্যাক হোলটির মধ্যে ফেলে দিবে, যেন সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তাদের কাছে চলে আসে। তো তারা তাদের প্ল্যান মতোই চলতে থাকে এবং যাওয়ার সময় সেই ব্ল্যাক হোলে তাদের সেই এআই রোবটটি ফেলে দেয়। কুপার অন্য একটি রকেটের সাহায্যে সেই ইন্ডিউরেন্স নামক স্পেসশিপটিকে আলাদা হয়ে যায়, আর এমিলিকে ইন্ডিউরেন্সে রেখে যায়, যেন সে ডক্টর অ্যাডম্যানের গ্রহটিতে সহজেই যেতে পারে। কুপারও সেই ব্ল্যাক হোলটির মধ্যে ঢুকে পড়ে। আর কিছুক্ষণ যাত্রা করার পরে তার রকেটটিও ধ্বংস হয়ে যায়। কুপার 5 ডাইমেনশনের মধ্যে ঢুকে পড়ে, যেখানে সময়কে হাত দিয়ে ধরা যায়। এই 5 ডাইমেনশন তৈরি করেছে এখানে ভবিষ্যতের মানুষেরা। এখানে সময়কে হাত দিয়ে ধরে ভবিষ্যতে এবং অতীতে যাওয়া আসা করা যায়। ভবিষ্যতের মানুষেরা এই 5 ডাইমেনশনটি বানিয়েছিল যেন তারা অতীতের মানুষের সাথে যোগাযোগ করতে পারে আর পৃথিবীর মানুষকে বাঁচাতে পারে। এই কারণে তারা শনি গ্রহের কাছে সেই ওয়ার্মহোলটিও রেখেছিল। কুপার সেই 5 ডাইমেনশনের সাহায্যে অতীতে চলে আসে। সে অতীতে এসে দেখতে পায় তার ছোট্ট মার্ভকে। সে মার্ভের সাথে যোগাযোগ করার জন্য তার ঘরের লাইব্রেরির বইগুলো ফেলতে শুরু করে। অতীতে আমরা এগুলাই দেখেছিলাম। কুপার মধ্যাকর্ষণ শক্তির সাহায্যে মার্ভের ঘরে ধুলার কণাগুলো ফেলতে শুরু করেন, আর সেটার মাধ্যমে একটা বাইনারি কোড লিখে দেন, যার মাধ্যমে তারা যেন নতুন গ্রহটির ঠিকানা পেয়ে যায়। আমরা অতীতের কুপার এবং মার্ভকে এই ধুলার লাইনগুলোই দেখতে দেখেছিলাম। কুপার মার্ভের কাছে ব্ল্যাক হোলের সমস্ত তথ্য পাঠানোর চেষ্টা করছিল, যেন এ সকল তথ্য কাজে লাগিয়ে মার্ভ যেন মধ্যাকর্ষণ শক্তির সেই সূত্রটিকে বের করে ফেলতে পারে আর পৃথিবীতে থাকা নাসার স্পেসশিপটি
শক্তির মাধ্যমে পৃথিবীর মানুষদের নিয়ে নতুন আরেকটি গ্রহে চলে আসতে পারে। কুপার সেই 5 ডাইমেনশনের মাধ্যমে কিছুটা ভবিষ্যতে চলে আসে। কুপার মার্ককে ছোট থাকতে যে ঘড়িটি গিফট করেছিল সেই ঘড়ির মধ্যে এক ধরনের কোড পাঠান, যেটার মাধ্যমে সে মাধ্যাকর্ষণ শক্তির সূত্রটি দিয়ে দেন। পৃথিবীতে থাকা মার্কও বুঝতে পারে তার বাবাই এই কাজগুলো করছে। মার্ক ব্ল্যাক হোলের সকল তথ্য পেয়ে যান আর মাধ্যাকর্ষণ শক্তি সেই সূত্রটি সলভ করে ফেলেন। এখন তারা চাইলে নাসার স্পেসশিপটির মাধ্যমে পৃথিবীর অনেক মানুষকে বাঁচিয়ে নতুন গ্রহটিতে আনতে পারবেন। মার্ককে ওই তথ্যগুলো দেওয়ার পরে ওইখান থেকে 5 ডাইমেনশনটি উধাও হয়ে যায় আর কুপার সেই ব্ল্যাক হোলটির মধ্যে হারিয়ে যায়। পরবর্তীতে তাকে অন্য মহাকাশচারীরা উদ্ধার করে আনেন। কুপারের জ্ঞান ফিরলে দেখতে পায় সে একটি হসপিটালে হসপিটালাইজড রয়েছে। সে জানতে পারেন তারা এখন মহাকাশে রয়েছে, কিন্তু সেই নাসা স্পেসশিপটির মধ্যে, যেটাকে পৃথিবীর আদলে বানানো হয়েছে আর নাম দেওয়া হয়েছে কুপার স্টেশন। এই স্পেসশিপটিকে কুপারের মেয়ে মার্পি মহাকাশে নিয়ে গেছেন। তো কুপার মার্পের সাথে দেখা করতে যান। সে দেখতে পান মার্প একদম বুড়ি হয়ে গেছে এবং সে এখন হসপিটালের বেডে শুয়ে আছে। সেখানে তাদের মধ্যে কিছুটা আবেগঘন কথাবার্তা হয়। কুপারের তুলনায় মার্পের বয়স অনেক বেশি ছিল, কারণ মহাকাশের তুলনায় পৃথিবীর সময়সীমা অনেক তাড়াতাড়ি চলে। তো আর কিছুক্ষণ পরেই হয়তো মার্পের মৃত্যু হবে। কুপার সেই জায়গাটি ত্যাগ করেন, কারণ কোনো বাবাই তার মেয়ের মৃত্যু দেখতে পারে না। কুপার কিছুদিন পরে জানতে পারে এমিলি ডক্টর অ্যাডম্যানের গ্রহটি খুঁজে পেয়েছে আর সেই গ্রহটি মানুষের বসবাসের জন্য একদমই উপযোগী। অর্থাৎ মানবজাতি হয়তো তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য নতুন একটি জায়গা পেয়ে গেছে। তো কুপারও স্পেসশিপ নিয়ে এমিলির খোঁজে বের হয়ে পড়েন। আর এখানেই শেষ হয় আজকের মুভিটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের অ্যাডভেঞ্চারে ভরপুর এই সায়েন্স ফিকশন মুভিটি? তো কেউই কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ বন্ধুরা।